আমি বড় মসজিদ গলি দিয়ে যাচ্ছিলাম, মজদু ভাইদের বাড়ির সামনে মামার সাথে দেখা, তার সাথে ছাতা ছিল। তারপর আমরা একসাথে বাইকে চেপে ঢাকা রোডের কাছে একটা চায়ের দোকানে চা খেতে ঢুকি। উনি বরাবরই বেনসন এবং তার সাথে সেটাই শেষ। সেই বৃষ্টিমাখা সন্ধ্যায় আমি আর মামা, তার সাথে খুব বেশি সখ্যতা ছিল না আমার, কবিতা নিয়ে একটু আধটু। আমি কবিতা এড়িয়ে চলি, শুধু তাকেই এড়াতে পারিনি। মামা ছাতা নিয়ে আমার বাইকের পেছনে, আমি ভিজতে ভিজতে উপজেলা গেটের সামনে দিয়ে তার বাসার সামনে তাকে নামিয়ে দিয়ে আবার ভিজতে ভিজতে ফিরেছিলাম। নানান ঝামেলায় ছিলেন, রংপুর যাওয়ার কথা বলেছিলেন ফিরে এসে সব জানাবেন। গত পরশু না পোস্ট দেখলাম, কুষ্টিয়া সদর হাসপাতালে আছেন, আইসিইউতে। ভেবেছিলাম ফোন দিয়ে কথা বলবো, ব্যস্ততায় ভুলে গেছিলাম। আজ সন্ধ্যাতে ঋতুনাথ পাতের পোস্ট। মামা, অনেক কথা বাকি রেখে আপনি হুট করে চলে গেলেন আজিমপুরের কবরস্থানের স্থায়ী বাসিন্দা হয়ে, আর আমি পুনর্বার বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। ধন্যবাদ। আমার লেখাগুলোকে আদতে কবিতা ভাবি না, হতে পারে কবিতার মতো কোনো কিছু। সে কারণে নাম নাই, শিরোনাম নেই, অন্য কোনো কারণ নাই। আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কবিতা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মানুষ তো পৃথিবীতে এসে কত কিছুই অর্জন করে, অথচ মাত্র 3 টাকায় আপনি সারা জীবনের জন্য একটা কবিতা কিনে নিতে পারছেন। একটা বই লিখে তো আর পৃথিবী উদ্ধার করা যাবে না, তবুও কিছু প্রেম আর বদলে যাওয়া স্বপ্নের কথা বলার চেষ্টা করেছি কবিতা সহজলভ্য। আসলে আধুনিক কবিতার যে ভাব এবং বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য ছন্দ, এর বাইরে যে আধুনিক বৈশিষ্ট্য, তার মধ্যে সবগুলো বৈশিষ্ট্য আমি মনে করি বিদ্যমান। যে সময়ের যে দাবি, সমকালের যে আহ্বান এবং গণমানুষের, অধিক মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবং যদি প্রতিফলন ঘটে কবিতায়, নাটকে, সাহিত্যে, মিছিলে, স্লোগানে, রাজনীতিতে, সমাজে, সংসারে, তাহলে বেশ উন্নতি হয়। কুমারখালীর এই অঙ্গনে আমি দুটো কথা বলতে পারছি, মূলত এটা আমার জন্য একটা সৌভাগ্য। হয়তো এই সৌভাগ্য আমার অর্জন হতো না যদি ক্লাস 7-এ আমি, আমার গুরুজন এখানে বসে আছে সোহেল আমিন বা, বসে যদি আমার কান ধরে একটা কথা না বলতো। আমার খুব মনে পড়ছে ক্লাস 7-এ তিনি আমাদের বাংলা ক্লাস নিতেন। সেই সময় উনি কবিতা লেখেন, আমি কেন পারবো না, তো আমি লিখলাম, ধুত্তুরি চাই ভাল লাগে না, লেখাপড়ার ঝক্কি, ইচ্ছে করে সারাদিন মারি বেড়াই পক্ষী। এইটা যখন আমি লিখছি আমার বাংলা খাতায়, স্যার আমার কান ধরে আচ্ছা মতো চটকায় দেওয়ার পরে বলছে তুই তো ভালোই পারিস। কান ধরে চটকায় দেওয়ার পরে বলছে ভালোই পারিস। মনে হলো এই কান ধরাটা আমার জন্য আসলে ব্যথা নয়, এটা আমার জন্য একটা দোয়া। সেই দোয়ার বরকতেই হয়তো বা আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। মুরাদ জোয়ারদার আসলে নামটা যদি আমরা, স্যাররা ভালো বলতে পারবেন, যদি তার নামটা মুরাদ, আসলে আমরা অনেকেই বলি মুরদ আছে, আসলেই তার মুরদ আছে। সে তার কথাগুলোকে কাব্যিক ভাষায়, কবিতার ভাষায় যেভাবে আজকের এই 3 টাকার একটা কবিতা, 3 টাকার একটা কবিতা, এইটা একটা কবিতা না একটা বই, এইটা আমার মাথা ঝালাপালা হয়ে গেছে। বইটা হাতের পরে দেখতেছি যে একটা ব্যতিক্রম ধর্মী বই, একটা বইয়ের ভিতরে 50টা কবিতা, কিন্তু কোনো কবিতার একটা নাম নেই। এটা আশ্চর্য ব্যাপার। শুধু সিরিয়াল দেওয়া আছে 1 থেকে 50 পর্যন্ত কবিতা। তো আমার জানার মধ্যে তার 2টা সন্তান, 2টা মেয়ে হয়তো আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে তার 3য় সন্তান ইতিপূর্বেই হয়ে গেছে, এটা হচ্ছে তার 4র্থ সন্তান। এই 4র্থ সন্তানই তাকে বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। এখন আমি আমার পায়ের আওয়াজ শুনি, একাকী থাকার আয়োজন শুরু হয়েছে বুঝি। এখন আমার আর মানুষ ভালো লাগে না, এখন আমার আর বন্ধু ভালো লাগে না। এখন আমার পৈতৃক ভিটা দাগে দাগে বিভক্ত, নির্বিবাদী পুকুর ঘাট, পুরনো বয়স্ক ফজলি আমের গাছ, মায়ের ঘরের বারান্দা, যেখানে আলো এসে আমাদের মানুষ হবার স্বপ্ন দেখাতো, সব কিছু এখন পর হয়ে গেছে। এখন আমি পৌরসভার ওয়ারিশ সনদের একজন উত্তরাধিকার।
এর বাইরে কিছু না। এখন আমার ভালোবাসা অধিকার পলিথিনে মোড়ানো পিতৃহীন ঘূর্ণের মতো। এখন আমার কোনো দেশ নেই, এখন আমার কোনো আপন নেই, এখন আমার মানচিত্র অথবা নিজস্ব কোনো পতাকা নেই। এখন আমার বুলেটই আমার ঘাতক। আমি এই ভয়ঙ্কর মৃত্যু উপত্যকা ছেড়ে পালাতে চাই গহীন কোনো অন্ধকারে। আমাজানের বৃষ্টি ভেজা বয়স্ক কোনো বিশাল গাছের পায়ের কাছে আমি একবার ঘুমোতে চাই, যেন আমি আমার উচ্চারণেই সজাগ হই, অথবা আমার হাতে স্পর্শে পুনর্বার জেগে উঠি। আসলে সবসময় এই কবি সাহিত্যিকটা অবহেলিত হয়ে থাকে। আমাদের কুষ্টিয়া ইতিহাস ঐতিহ্য নগরী, এই কুষ্টিয়া কুমারখালী ইতিহাস ঐতিহ্য নগরী হলেও কিন্তু কবি সাহিত্যিকের মূল্যায়নের জায়গাটা খুব কম। আমরা এখানে ব্যান্ডিং করি কুমারখালী, কিন্তু কবি সাহিত্যিকদের অবহেলা করি। এখানে মুরাদজোদ্দার ভাই কবিতা লেখেন, বিদ্রোহে কবিতা লেখেন। আমি তার কারণে তার ভক্ত, আমি অনেক আগে থেকেই তার কবিতা আমি পড়ি, আবৃত্তি করার চেষ্টা করি। আমি যদি আবৃত্তি শিল্পী নয়, আর্য চাচা রয়েছেন, তাদেরকে আমি অনুসরণ করি, তাদের অনুসরণকে আবৃত্তি করার চেষ্টা করি। মুরাদজোদ্দার ভাইয়ের কবিতা আমি বেশি আবৃত্তি করার চেষ্টা করি, কারণ আমার কবিতাগুলো আমার ভালো লাগে। আমি একজন ভক্ত মানুষ। আর এই সমগ্র কথা সাহিত্য সংসদ সূচনা হচ্ছে, আমরা চাই আগামীতে এই সমগ্র সাহিত্য সংসদের মাধ্যম দিয়ে আমাদের কুমারখালীতে যারা কবি সাহিত্যিক রয়েছেন তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যেটুকু সাধ্য রয়েছে সেটুকু মূল্যায়ন করবার চেষ্টা করি। এখন এখানে তো অনেক অর্থনৈতিক ব্যাপার কাজ করে, যদিও আমরা নিজেরাই চেষ্টা করবো এটা সংতুলন করে এই অনুষ্ঠানগুলো করবো এবং কবি সাহিত্যিকদের মূল্যায়ন করবার চেষ্টা করবো। আমাদের যারা কুমারখালীর মানুষরা সারা দেশে কুমারখালীর ব্র্যান্ডিং করে বেড়ায়, কবিতা ইতিহাস ঐতিহ্যের নাম ছড়িয়ে দেন, তাদেরকে আমরা মূল্যায়ন করতে সঠিক করতে পারি। এখানে যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর, কাঙাল হরিনাথ, যে লালন সাহিত্য রয়েছে শুধু না, এখানে অনেক গুণী মানুষ রয়েছে, তাদের কিন্তু আমরা প্রকার মূল্যায়ন করতে পারি। পাখি হত্যা নিষেধ, সেই দেশে আপনার এত মানুষ মেরে ফেললেন, কি সহজ নিশানা। 4 তলার ব্যালকনিতে গিয়েছিল যে কিশোর, কত কাছ থেকে নির্বিকার গুলি করলেন। আহা, আপনার কি তার বয়সী কোনো সন্তান নাই? নাকি আপনি নমরুদ, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ আজ আপনি? এরকম ভারতীয় দৃশ্যাবলী আর নিতে পারছেন। যারা লাইভে এসে যুক্তি দেখাচ্ছেন তাদেরকে হত্যাকারী মনে হচ্ছে আমার। বিটিভি আর সেতু ভবনে যারা আগুন দিয়েছিল অপরিসীম ক্রোধে, যদি তাদের বিচার করেন, তবে দেশের একজন নাগরিক হিসেবে আমি প্রতিটি বুলেটের হিসেব চাই, প্রতিটি হত্যার বিচার চাই। তো 3 টাকার একটি কবিতা মুরাদজোদ্দার ভাইয়ের একটা বইয়ের উপরে আলোচনা কিংবা সমালোচনা করার সুযোগ আমাকে দেওয়া হয়েছে। আমি কোনো আলোচনা কিংবা সমালোচনা করব না, দুটো কথা, তাও কি বলে সিম্বলিক কিংবা প্রতীকের মাধ্যমে কথা বলব, যেটা বিশ্ব সাহিত্যের একটা পার্ট। কবি বলেন যে দেশে পাখি হত্যা নিষেধ, সেই দেশে আপনারা এতগুলো মানুষ মেরে ফেললেন, কি সহজ নিশানা। 4 তলার ব্যালকনিতে লুকিয়েছিল যে কিশোর, কত কাছ থেকে নির্বিকার গুলি করলেন। আহা, আপনার কি তার বয়সী কোনো সন্তান নেই? কবিতা, কবি, শিল্পী সমাজের কথা বলবেন কি বলবেন না? তিনি শিল্পের জন্য শিল্প চর্চা করবেন, না মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য, এই কথাটা সামনে নিয়ে শিল্প চর্চা করবেন? নিজেকে কবিতার প্রেমিক বলে গেলাম। পড়তে পড়তে অনেক সুখ স্মৃতি জেগে উঠল। কবির কবিতায় ফুটে উঠেছে দ্রোহ আর বিদ্রোহ। হৃদয়কে দুলা দেয় তার প্রেমের কবিতাগুলো। শৈশব কৈশোরের অনেক চিত্র প্রতিফলিত হয়েছে এই কাব্যে। কখনো কবি মুকেশ আম্বানি হয়ে যান যখন তার মেয়েরা আসে। কবি স্মরণ করেছেন খামারি জীবনের ফারুক ভাইয়ের কথা, যে ভাই ঘুমিয়ে আছেন তালোয়ার মাজারে। আমাদের এক কবি যিনি কুমারখালী ছেড়ে আজিমপুর গোরস্থানে স্থায়ী বাসিন্দা হয়েছেন, সেই কবির সাথে কুমারখালীর নানা কবির সাক্ষাৎ পরিচয়, কবিতা নিয়ে মাতামাতি। বড় মসজিদ কবি মজনু ভাইয়ের
বাড়ি উপজেলাকে গণমোড়ের সামনে চায়ের দোকান, সেই রক্সিগলি নিয়ামত কাকার সেই হোটেল, টাটাইখানা মোড়, বাবুদের 6 রাস্তা, কোর্ট স্টেশনের বইয়ের দোকান, সবি হোটেলের কথা তার কবিতাগুলিতে উল্লেখ করেছেন। তিনি আমলাবাড়ির পদের কথাই উল্লেখ করেননি, শুধু তার কলমে ফুটে উঠেছে জেরুজালেম হামাস যোদ্ধাদের কথা। আমরা মুরাদ জোদ্দারের কবিতার মধ্যে যে সরলতা, যে সহজতা, যে প্রাঞ্জলতা, এগুলো দেখি এবং পড়তে গেলে সবগুলো কবিতায় একই সাথে পড়া যায়। আমরা একজন নতুন কবি বলবো না, মুরাদ জোদ্দার প্রথম যৌবনেই কবিতা লিখেছেন। যখন সে পল্লবীর তরু পল্লবে আন্দোলিত, সেই সময় থেকেই তার কবিতা লেখা শুরু। এবং আমাকে সে কবিতাও, সে আমার পত্রিকার জন্য সে একটি কবিতাও আমার পত্রিকায় ছাপার করে দিয়েছিল সেই সময় প্রথম যৌবনে। অতএব তার লেখার বয়সটা একেবারেই কম না। সেক্ষেত্রে মুরাদ জোদ্দার একেবারে মাটির কাছাকাছি মানুষ। ফার্মাগুলি ওর গেঞ্জির উপর লেখা থাকে, ফার্মা, ওর ছবি দেখছি ওর গেঞ্জির উপর ফার্মা লেখা থাকে। মুরাদ জোদ্দার কৃষক মানুষ, মাটি খসা মানুষ, এবং মাটি খসা মানুষের কথাই তার কবিতায় আমরা খুঁজে পাই। আমি মুরাদ জোয়ারদারের এই কবিতায় একটা কাজে ব্যস্ত ছিলাম। মুরাদ জোয়ারদারের এই কবিতা প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণ করব এই আশা নিয়ে চিন্তা করতে করতে ঘুম আসে পড়ি। আর ঘুম ভেঙে দেখি যে ওই যে সেই গানে আছে না যে বেলা নাই আছে নাকি, যে নিতাই কোন পথে রাজাক ভাই কোন পথে নিতাই গঞ্জে যায়, জেগে দেখি যে মানে একটা সাধকের মানে কবিতা গান। সেই সাধক দেখছে যে যৌবনে কিছু সাধনা আছে না, যে যৌবনে শুরু করতে হয় এরকম, তো যৌবনে সেই সাধনা সে শুরু করব ভেবে সে অপেক্ষা করেছে, কিন্তু যৌবন চলে গেলে তার মনে হয়েছে এই সাধনাটা শুরু করার আর এখন সময় নেই। আমার অবস্থা কিন্তু তার থেকেও ভয়াবহ। মুরাদ জোয়ারদারের কবিতায় কবিতা প্রকাশনা অনুষ্ঠানে আমি উৎসাহী হয়ে যে আসছি, তার প্রধান কারণ হচ্ছে যে এই কবিতাটা একটা অদ্ভুত, এটা খুবই এমনি স্টাইল, খুবই গতানুগতিক। এর ভেতরে কিয়াস মায়াস সারকাম স্যাটার কিংবা যা কিছুই আপনি দেখবেন সব মনে হবে যে গতানুগতিক। এর তুলনা, উপমা, অলঙ্কার, এর বাচনিকতা, আর যেটাকে বলে ডিক্টেট, সব গতানুগতিক। এমনকি ছন্দ টন্ধও এমনি মনে হবে যে গতানুগতিক, কিন্তু এর ভেতরে একটি নতুন ছন্দের প্রত্যাবর্তন আছে, যে কারণে আমার মনে হয়েছে যে এই কবিতাগুলো হচ্ছে কাব্যিক গ্রাফিতি। আমার খুব ভালো লাগছে, এই বইটাও খুব ভালো লাগছে, তার প্রচ্ছদটাও খুব সুন্দর। কবি থাকলে আরো বলতে পারতেন, কবিতা তো বলতেন, সবাইকে হাত ধরে টেনে টেনে কবিতা লেখাতো, কবিতা চর্চা করতো, কবি বানাতো। আমি তো কিছু পারি না। আমার একটা রুবায়াত শোনায়, আমার মতন সুখী আছে কজন ফুল চন্দনে বাধিত মন, সুখে দুঃখে মোড়া পাশাপাশি হাঁটি, মুগ্ধ দুখানি নয়ন, অশোক ফুটিছে চোখের তারায়, পদ্ম ফুটিছে বুকের ঝিলে, চারুকা কুময় স্মরণ বিগান, জীবনে করেছি চয়ন। আর তারপরে এই বইটা পেয়েছি, লিটন ভাই আমাকে বলেছে যে দুটো কথা বলার জন্য। আমি একটি কথাই বলবো যে এই প্রচ্ছদটা দেখলেই বোঝা যায়, এই প্রচ্ছদের ভিতরে কবিতা সব বলা আছে। সবাই পণ্ডিত, আমরা কিন্তু পণ্ডিতদের আলোচনা করতে পছন্দ করি। বাংলাদেশে কেউ ছাত্র হতে চায় না, সবাই আমার মতো পণ্ডিত হতে চায়, এবং আমরা পণ্ডিতদের জায়গায় করতে চাই। কিন্তু মুরাদ ভাই এই ছবি দেখলে দেখা যায় ফুল টুল ভয় ভয় সব, তার মানে তার কথাতেও তাই আছে। আর মুরাদ ভাই ফেসবুক ফ্রেন্ড হতে আমি দেখেছি সে যা পায় তাই নিয়ে রাখে, এটাই তার কবিত্বের পরিচয়।